বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাংবাদিক জহির ভুঁইয়া দুরন্ত বিডি ইসলামিক চরণের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আর্থসামাজিক পুরো বিষয়টা নিয়ে। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ জুবাইর আলম খান রবিন ভাই। উনি যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টি। রবিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দুরন্ত বিডির পক্ষ থেকে আপনাকে আপনার প্রচণ্ড ব্যস্ত সময়ের মধ্যে থেকে যে সময়টুকু দিয়েছেন তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তা আমরা মূল কোশ্চেনে চলে যাই। রবিন ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা রবিন ভাই, 2024 জুলাই থেকে 2025 পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ কেউ বলতেছে অর্ধেক ব্যর্থ, কেউ বলতেছে পুরো ব্যর্থ। কিন্তু একটি চ্যানেলে গত একদিন আগের কথা প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিটা গত সরকারের আমলে তলানির নিচে তলানিতে ছিল, এখন এটা যে অবস্থানে এসছে এর জন্য মূলত এটার ভাগিদার প্রবাসীদের রেমিটেন্স। তো আপনি বিষয়টাকে কীভাবে দেখতেছেন? এখানে অর্থনৈতিক উন্নতি আর রাজনৈতিক উন্নতি এক বিষয় নয়। অবশ্যই বিগত সরকারের সময় অর্থনৈতিক যে ধ্বংস প্রাপ্ত ছিল অর্থনীতি বাংলাদেশের, সেখান থেকে বিদেশি ভাইদের অক্লান্ত পরিশ্রমের যে ফসল, সেই অর্থ বাংলাদেশের রেমিটেন্স হিসাবে যে আছে তার থেকে অবশ্যই বাংলাদেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে গিয়েছে। কিন্তু কথা হলো যে অর্থনৈতিক উন্নতি আর রাজনৈতিক উন্নতি এক বিষয় নয়। তা আমি রেমিটেন্স যোদ্ধাদের অবশ্যই কৃতজ্ঞতা ভালোবাসা জানাবো। তাদের শ্রমের ফসল আমরা বাংলাদেশে যারা অবস্থান করি তাদের পক্ষে যায় এবং তাদের কষ্টের ফসল আমরা অনেকাংশে উপভোগ করি বা জীবনযাত্রা চলমান রাখতে সহায়ক ভূমিকা পালন করে। তবে বলবো অর্থনৈতিক উন্নতি আর সামাজিক উন্নতি, রাজনৈতিক উন্নতি এক বিষয় নয়। আমার দ্বিতীয় কোশ্চেন, 2024 আগে ও পরে জাতীয় পার্টির নীতি, আদর্শ ও বক্তব্য সবই এখন বদলে যাওয়ার কথা। সেই হিসেবে জাতীয় পার্টি বর্তমানে আসলে সামনের দিকে লক্ষ্যটা কি, মিশনটা কি? জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের পক্ষে সবসময় কথা বলে। আমরা জানি হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, তার দেশের জন্য কল্যাণকর ছিল। পরবর্তীতে তার অনুজ, তার ভ্রাতা গোলাম মোহাম্মদ কাদের, যখন জিএম কাদের নামে পরিচিত, যিনি জাতীয় পার্টির হাল ধরেন এবং তিনি প্রতিটা সংসদে প্রতিটা মুহূর্তে উনি দেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলেছেন। তো আমাদের ভুল যেটা ধরা হয় সেটা হলো আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম 2024 সালে, কিন্তু 2018 সালে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 2024 সালে বৃহৎ কয়েকটি দল হয়তো অংশগ্রহণ করেনি, জাতীয় পার্টি করেছিল। তো নির্বাচনে যদি অংশগ্রহণ করা যদি খারাপ হয় তাহলে তো বাংলাদেশের নির্বাচনের প্রয়োজন নেই। তা আমি বলবো যে দেশের পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে সবসময় জাতীয় পার্টি সোচ্চার। তো রবীন্দ্র, একটু কোশ্চেন করি। পিলখানা সেনা হত্যা ও হেফাজত ইসলামের উপর চালানো হত্যার যে মিশন আমাদের করেছে, জাতীয় পার্টি কখনোই এই নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? কথাটা পুরোপুরি সত্য নয়। হেফাজতের পয়েন্টে তো আমি নিজে কমলাপুর স্টেশনের অপোজিটে একটি আপনার অফিসের কাছে পথসভা করেছিলাম, যেখানে হোসেন মোহাম্মদ এরশাদ, তৎকালীন আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, উনি সশরীরে উপস্থিত ছিলেন। পরবর্তীতে নিয়ে কোনো আমি আসছি।
পরবর্তী সময় বিশাল একটি বহন নিয়ে আমরা শাপলা চত্বরের নিকটে প্রবেশ করি এবং হেফাজতের সমস্ত দাবি দেওয়ার পক্ষে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান, উনি সহমত পোষণ করেন। পরবর্তীতে আমাদের বিজয়নগর পার্টি অফিসে আমরা অবস্থান করি। সেখান থেকে খাদ্য, পানি এবং বিভিন্ন ধরনের সারা দেশ থেকে আগত যে ভাইয়েরা এসেছিলেন তাদেরকে আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রাথমিক খাবার পরিবেশন করা এবং পরবর্তীতে যখন সহিংস রূপ ধারণ করে তখন জাতীয় পার্টির কর্মীরাও হেফাজতের কর্মীদের সাথে একসাথে ভূমিকা রাখে এবং দুজন জাতীয় পার্টির কর্মী পুলিশের আক্রমণে নিহত হয় এবং অসংখ্য লোক আহত হয়। তার মানে আমি বলতে চাচ্ছি হোসেন মোহাম্মদ এরশাদ হেফাজতের আন্দোলনের সেই দিন শাপলা চত্বরে উনি সশরীরে উপস্থিত হয়ে সহমত জ্ঞাপন করেছিলেন এবং পরবর্তীতেও বিভিন্ন সময় আমরা হেফাজতের দাবি দেওয়ার পক্ষে আমরা ভূমিকা রেখেছিলাম। আপনি পাশাপাশি প্রশ্ন করেছেন পিলখানা হত্যাকাণ্ডের বিষয়। জি, আমরা মনে করি পিলখানা হত্যাকাণ্ড দেশীয় এবং আন্তর্জাতিক চক্রের একটি অংশ। আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার একটি প্রচেষ্টা ছিল। আমরা জানি আমাদের মাননীয় চেয়ারম্যান তার আপন ভাগিনা সেখানে শহীদ হয়েছিলেন। আমি ওই স্পটে ছিলাম, আমি এরশাদ স্যারকে দেখেছি এবং উনি কান্না করতেছিলেন, আমার ভাগ্নাকে বের করে দাও। আমি ওই স্পট আমার পাশে দাঁড়ানো ছিলাম। জি। তো এখন আমরা যেহেতু দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিষয় ছিল, পাশাপাশি হেফাজতের বিষয় আমি পরিষ্কার করলাম। পিলখানার বিষয়টি আমরা দেখতে পাই যে যেহেতু সেটা তদন্তাধীন ছিল, আমরা হয়তো তদন্তের সময় আমরা কোনো কথা বলিনি, কিন্তু আমরা প্রতিটা বক্তব্য বিবৃতিতে আমরা উল্লেখ করেছিলাম যে এটা একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা যাতে সরকার গ্রহণ করে সে ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ এবং আমরা তাদেরকে সরকারকে আহ্বান জানিয়েছিলাম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটা আমরা অতীতের বিভিন্ন ধরনের পত্রিকা, মিডিয়া, ভিডিও ফুটেজের মাধ্যমে এটা প্রমাণযোগ্য। তো রবীন্দ্র ভাই, শেখ হাসিনার 15 বছর শাসনামলে জাতীয় পার্টি আওয়ামী লীগের বিটিএম ছিল, এটা সর্বজন স্বীকৃত একটা রাজনৈতিক একটা বক্তব্য। 15 বছর শেখ হাসিনার আমলে যে সকল দুর্নীতির মিশন আসলে কার্যক্রম পরিচালিত হয়েছে তার সঙ্গে জাতীয় পার্টি সমানভাবে অভিযুক্ত। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? জাতীয় পার্টিতে ট্যাগ লাগানো, বিভিন্ন ধরনের ব্যান করা, এটা একটা জাতীয় পার্টি কেন, এটা বাংলাদেশের একটা কালচারে রূপান্তরিত হয়েছে। আমরা দেখতে পাই স্বাধীনতার পরে জামাতে ইসলামী ব্যান ছিল। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর তাদেরকে রাজনৈতিকভাবে স্বীকৃতি দেয় বহুদলীয় গণতন্ত্রের নামে। পরবর্তীতে জাতীয় পার্টি যখন 1986 সালে প্রথম নির্বাচনে আসে তখন জামাত ইসলামী, আওয়ামী লীগ সহ অনেক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আপনি যদি এই 15 বছরের জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বিটিং বলেন তাহলে অটোমেটিক এসে পড়ে যে 1986 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী বৃহৎ দুটি দল জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তাহলে কি আমরা বলতে পারি যে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী জাতীয় পার্টির বিটিং ছিল? নির্বাচন অংশগ্রহণ করা নিশ্চয় পাপ না, অন্যায় না, আইন বহির্ভূত কিছু না। তো আমরা বিগত আপনার 2008 সালে যে নির্বাচন, সেখানে তো 2006 সালে হোসেন মোহাম্মদ এরশাদ একটি নির্বাচনী জোটে অংশগ্রহণ করেছিল। সেখানে 14 দলীয় জোট থেকে আমরা জয়েন করার কারণে সেটা মহাজোটে রূপান্তরিত হয়। মহাজোট যদি হয় তখন একটি নির্বাচনী জোট 4 দলীয় নির্বাচনী ঐক্যজোট ছিল। 4 দলীয় ঐক্যজোটের বিপরীতে মহাজোট। তা আমরা 2008 সালে মহাজোট সেখানে নির্বাচন করেছিলাম এবং
আমরা বিপুল সংখ্যক আসনে মহাজোট নির্বাচিত হয়েছিল এবং সরকার গঠন করেছিল। তো সেখান থেকে 2014 সাল পর্যন্ত যে 5 বছরের পিরিয়ড, আমি মনে করি সেখানে আমাদের বি টিম অথবা দোসর এসব বলার কোনো সুযোগ নাই। সমস্যাটা দেখা দেয় যখন তত্ত্বাবধায়ক সরকার থেকে আওয়ামী লীগ সাংবিধানিকভাবে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি ঘটায়, তখন থেকেই আন্দোলনের সূচনা হয় এবং দেশবাসী এটাকে সহজভাবে নিতে না পারে। সে কারণে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন বয়কট করেছিল এবং 270 আসনে লাঙ্গল প্রতীক যারা নিয়েছিলেন তারা কিন্তু নির্বাচন থেকে তাদের নমিনেশন পেপার উইথড্র করেছিল। এখন পরবর্তীতে জাতি দেখতে পায় হোসেন মোহাম্মদ এরশাদকে তার প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে তাকে অ্যারেস্ট করে জেলে না নিয়ে একটি নতুন সূচনা করে, তাকে জেলে না নিয়ে সিএমএইচ এর হাসপাতালে বন্দি করে এবং তাকে নির্বাচনের পর পর্যন্ত তাকে আটকিয়ে রাখে। সেখানে কোনো পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিদের সেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল। তাকে জেলখানার আটকানোর পরিবর্তন করে নতুন একটি ডাইমেনশন নিয়ে আসে আওয়ামী লীগ সরকার এবং তাকে সিএমএইচে বন্দি দশায় রেখেছিল। সেখান থেকে অ্যারেস্টের পূর্ব মুহূর্তে উনি জাতীয় পার্টির নেতাকর্মী এবং আমাদের দেশের মানুষের কাছে আহ্বান করে নির্বাচন বয়কট করার জন্য। তার প্রেক্ষিতে 270 আসন থেকে লাঙ্গল প্রতীকের নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চেয়েছিল তারা সেই নির্বাচন থেকে উইথড্র করে। পরবর্তীতে আমরা দেখতে পাই 30 আসন লাঙ্গল জাতীয় পার্টির একটি অংশকে প্রলুব্ধ করে সরকার সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তাকে একটি ক্ষুদ্র অংশকে তারা নির্বাচনে নিয়ে আসে। বলতে দ্বিধা নেই, রওশন এরশাদকে সামনে রেখে একটি ক্ষুদ্র অংশ সেই নির্বাচনে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তাদেরকে নিয়ে দেখা যায় আন্দোলন সফলকাম বিএনপি করতে না পারার কারণে তারা সরকার আবার গঠন করে এবং জাতীয় পার্টির একটা ক্ষুদ্র অংশ সেই সংসদে উপস্থিত ছিল এবং তাদেরকে নিয়েই 2018 সাল পর্যন্ত সেই নির্বাচনের কারণে 5টি বছর সংসদ টিকেছিল। সুতরাং আমরা বলবো 8 থেকে 14 সাল পর্যন্ত জাতীয় পার্টি মহাজোটের অংশ এবং সেই সময়টা শেখ হাসিনার সরকার শুধুমাত্র নির্বাচন নিজেদের পক্ষে রাখার জন্য, নিজেদের অনুকূলে রাখার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি করেছিল। এছাড়া ওই 5 বছর আমাদের জাতীয় পার্টির একটি অংশ মন্ত্রী পরিষদে ছিল এবং জাতীয় পার্টির যারা ওই সংসদে এবং মন্ত্রী পরিষদে ছিলেন তাদের নামে কোনো দুর্নীতি, কোনো ধরনের দখলবাজি, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী বা সরকারের ক্ষতি সাধন করে এমন কোনো কর্মকাণ্ড আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। তাহলে এই বিটিং প্রসঙ্গে আমি আপনাকে একটা রিলেটেড কোশ্চেন করি, আপনি আমাকে এটা হ্যাঁ নয় জবাব দেবেন, মানে বিষয় ব্যাখ্যা দরকার নেই। আওয়ামী লীগের আমলে জামাতে যে কজন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে তার সবগুলি কি সঠিক, হ্যাঁ বা নয় বলবেন? আসলে রাজনৈতিক কোনো বিষয়ই দৃষ্টিভঙ্গিতে অনেক পার্থক্য থাকে, সেই কারণে এখানে হ্যাঁ অথবা না এটা বলাটা, এক কথায় বলাটা দুরূহ। 1971 সনে এদেশে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছিল, এটা তো সত্য। আমরা তো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীন হয়েছিলাম, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশ যখন আন্দোলনের প্রেক্ষিতে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করে, আমরা এর বিনিময়ে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, এই স্বাধীনতায় যারা বিরোধী পক্ষ ছিল তাদেরই বিচার করেছিল আওয়ামী লীগ মহাজোট সরকারের সময়। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা বিচার প্রক্রিয়ায় প্রভাবিত করেছিল কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। ব্যক্তি
যারা ফাঁসি হয়েছিল তারা তাদেরকে সরকার প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে তাদেরকে ফাঁসি দিয়েছিল কি দেয়নি, এটা আসলে বের করাটা কঠিন সাধ্য বিষয়। কিন্তু জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা তখন আল বদর আল সামস বাহিনীর প্রধান ছিল এবং জামাত দলগতভাবে স্বাধীনতার বিপক্ষে ছিল। সুতরাং যেহেতু সেখানে ম্যাসাকার হয়েছিল, অনেক শহীদ হয়েছিল, অনেক ঘরবাড়ি আগুন দেওয়া হয়েছিল, লুণ্ঠন হয়েছিল, সে কারণে জামাতে ইসলামী যারা নেতৃত্বে স্বাধীনতার সময় যারা সেখানে ছিল, আল বদর আল সামস বাহিনী, তাদেরকে বিচার করাটাও রাষ্ট্রের দায়িত্ব। এই জাতি কলঙ্ক মুক্ত হওয়ার জন্য অবশ্যই বিচার করাটা আমি যুক্তিযুক্ত মনে করি। কিন্তু সেই ব্যক্তিদের সত্যি কি তারা ছিল কিনা সেটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে রায় হয়েছে এবং ফাঁসি হয়েছে। সেই বিচার প্রক্রিয়া যদি আওয়ামী লীগ সরকার যদি প্রভাবিত করে থাকে, সেটা যদি অন্যায় করে থাকে, তাহলে আমি অবশ্যই সেটাকে সমর্থন করি না। 24-এর গণঅভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলি না কেন, এটাকে জামাতে ইসলামের মিশন নাকি আপনি ছাত্র জনতার বিপ্লব, কোনটা মনে করেন? 14 সালের পরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রূপ দিনকে দিন বের হয়ে আসছিল। সেই ফ্যাসিস্ট শব্দটা যদি আমি একটু বিশ্লেষণ করি, দেখা যায় প্রথমেই পরমত সহিষ্ণুতার বিপক্ষে দাঁড়িয়ে তারা ভিন্ন মতকে নির্মূল করার একটি ব্যবস্থা করেছিল। আমরা দেখতে পাই র্যাব গঠন হয়েছিল 4 দলীয় ঐক্যজোট সরকারের সময়, কিন্তু তখন র্যাবকে ব্যবহার করা হতো রাষ্ট্রের পক্ষে, সন্ত্রাসীদের বিপক্ষে, যারা মাদকদ্রব্য গ্রহণ করত বা ব্যবসা করত তাদের বিপক্ষে। মোটামুটি ধরা যায় র্যাব জনগণের চাহিদাকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করত। কিন্তু এই র্যাব তারা যখন 2014 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় কার্যক্রম চালাতো, তখন আমরা দেখতে পাই একই সাথে সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, দখলবাজ কিংবা মাদকদ্রব্য যারা ব্যবসা করত তাদেরকে যেমন নির্মূল করেছে, পাশাপাশি ভিন্ন মতের, ভিন্ন দলের, আওয়ামী বিরোধী যারা সত্য প্রকাশ করত অথবা ভিন্ন মত প্রকাশ করত তাদেরকেও গুম, খুন, এনকাউন্টারের নামে তাদেরকে নির্মূল করার ব্যবস্থা করেছিল। তার মানে প্রশাসন যন্ত্র একই সাথে রাষ্ট্রের পক্ষে ভূমিকা রেখেছিল সন্ত্রাসীদেরকে নির্মূলের মাধ্যমে, পাশাপাশি ভিন্ন মত নির্মূল করেছিল। তো এই কারণেই কিন্তু আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার বলা শুরু হয়েছিল। তো এরকম প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগ ভালো কাজের পাশাপাশি ভালোর আড়ালে খারাপের সংমিশ্রণ ঘটিয়ে একটা যৌথ ভূমিকা রেখেছিল, ভালো এবং খারাপ। তো সে কারণে দেখতে পাই যে এই খারাপের পরিমাণটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখনই আওয়ামী লীগের ফ্যাসিস্ট রূপটি জাতির কাছে, দেশের কাছে, বিশ্ববাসীর কাছে প্রকাশিত হতে থাকে। তো সুতরাং আমি বলবো যে আওয়ামী লীগ 14 সালের পর থেকেই তার ফ্যাসিস্ট কর্মকাণ্ড পরিচালনা করা একটি প্রয়াস পায় এবং ভালো কাজের পাশাপাশি তাদের দলগত এবং তাদের রাষ্ট্রকে ব্যবহার করে তাদের দীর্ঘমেয়াদী ক্ষমতায় বশতে থাকার একটা পায়তারা চালিয়ে আসছিল। শেখ হাসিনার রাজনৈতিক ফাঁদে পড়ে জাতীয় পার্টির কিছু নেতা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, এটা সত্য। কিন্তু শেখ হাসিনা যে পর্দার পেছন থেকে কলকাঠি নেড়ে জাতীয় পার্টিকে কেক পিসের মতো টুকরো টুকরো করলো, এটা বোঝার মতো ক্ষমতা, যোগ্যতা আপনাদের শীর্ষ মহলকে ছিল না? অনেক সময় দেখা যায় কি, আপনি একটু চিন্তা করে দেখেন, শেখ হাসিনা, একটু আগে বললাম যে ফ্যাসিস্ট সরকার, তাদের একটি রূপ বললাম র্যাবের বিষয়টা, পাশাপাশি এদের শতাধিক বা হাজারো বিষয় ছিল। তার একটি বিষয় র্যাবের কথা আমি ইতিপূর্বে বললাম। তাদের আরেকটি ফ্যাসিস্ট রূপ, সেটা হলো তারা তাদের দলে যারা থাকে বা তাদের জোটে যারা থাকে তাদেরকেও শেখ হাসিনা
শুধুমাত্র আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেনি, একই সাথে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাসদ সহ প্রতিটা দলেরই সে কর্ণধার হিসাবে নিজেকে মনে করতেন। তিনি মনে করতেন যে আমি যেহেতু মহাজোটের নেত্রী, সুতরাং আমি বোধহয় প্রতিটা দলেরও সভানেত্রী। এই যে মানসিক বৈকল্য, আমি বলবো এই বৈকল্যের কারণেই ওনার সাথে যারা ছিলেন তারা কাছ থেকে দেখেছেন যে তাদের নিজেদের দলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসে। আমি আরেকটু যোগ করতে চাই, শেখ হাসিনা তার 16 বছরে উনি যেভাবে চেয়েছেন, যে রাজনৈতিক দলকে যেভাবে রাখতে চেয়েছে, উনি সে ব্যাপারে পারঙ্গম ছিলেন। উনি বিএনপির মতো একটা বৃহৎ দল, তাদের সভানেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় অন্তর্নিহিত রেখেছিলেন দীর্ঘ সময়। উনার মুক্তি বা সাময়িক যে জেলখানা থেকে তার বাড়িতে ওয়ান কাইন্ডস অফ, সেটাও একটা জেলখানার মতোই তাকে যে রেখেছিলেন, সেটা কিন্তু বিএনপির আন্দোলনের ফসল ছিল না। সেটা ছিল পারিবারিকভাবে একটি দরখাস্তর মাধ্যমে শর্ত সাপেক্ষে মুক্তি। সেই মুক্তিটাও রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, এরকম অনেকগুলি শর্তের আলোকে উনি জেলখানা থেকে অবরুদ্ধ অবস্থা থেকে উনি বাসায় অবরুদ্ধ ছিলেন। তো এমনকি ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরেও তাকে অনুমতি দেওয়া হয়নি যাওয়ার জন্য। তার মানে আমি বলবো শেখ হাসিনা উনি আওয়ামী লীগের এই 16 বছরে বিএনপিকে যেভাবে রাখতে চেয়েছে সেভাবে রাখতে পেরেছে। এমনকি 18 সালের পরে আমরা দেখতে পাই 20 দলীয় জোট থেকে ভেঙে দেওয়া হয় বিএনপি, কারণ তারা জামাতকেও সন্দেহ চোখে দেখতে থাকে যে জামাত তো সরকারের সাথে একটা লিয়াজও করেছে, আমরা শুনতে পাই, জানতে পাই। এবং জাতীয় পার্টিকে তারা চেয়েছে তাদের দলে রাখতে, তাদের জোটে রাখতে। জাতীয় পার্টি বারবার চেষ্টা করেছে মহাজোট থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু রাষ্ট্রযন্ত্র যখন কোনো ব্যক্তির উপরে আসে, চাপ সৃষ্টি করে, তখন হয় অসহায় হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। আমরা দেখতে পাই পাকিস্তান যেখানে মসজিদের ভিতরে মুসল্লিদেরকে আরেক মুসলমান বম মেরে মাঝে মাঝেই হত্যা করে আসছে, মোটামুটি ধরা যায় একটি বর্বর রাষ্ট্রের সামিল। সেই পাকিস্তানের সাধারণ জনগণের একটি যাওয়ার জায়গা ছিল, সেটা হলো বিচার বিভাগ। বিচার বিভাগ দেখা যায় যে তারা প্রধানমন্ত্রীর পদকে অপারেশন করা রায় দিত। তার মানে পাকিস্তানবাসী অনেক সমস্যা সংকুল অবস্থায়ও একটি আশ্রয়ের জায়গা ছিল, তারা শেষ অবস্থান ছিল, তারা বিচার বিভাগের শরণাপন্ন হতো এবং একটি সঠিক রায় পেত। কিন্তু বাংলাদেশে যখন রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র একটি ব্যক্তির বিপক্ষে যায়, সেই ব্যক্তি হয়তো সাধারণ ব্যক্তি, ব্যবসায়ী, কিংবা রাজনৈতিক দলের প্রধান, অথবা রাজনৈতিক দলের শীর্ষ প্রধান, অথবা বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সাংবাদিক বলেন, চিকিৎসক বলেন, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ যখনই সরকারের বিপক্ষে যেত, তখন রাষ্ট্রযন্ত্র যেভাবে তাদেরকে চাপ সৃষ্টি করত, সেখান থেকে উত্তরণের কোনো সুযোগ ছিল না, যাওয়ার কোনো জায়গা ছিল না। আমাদের বাংলাদেশে বিচার বিভাগ বলেন, বিভিন্ন ধরনের প্রশাসনিক দুর্নীতি দমন কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, কোথাও কিন্তু সাধারণ জনগণের পক্ষে ভূমিকা রাখার কোনো দৃষ্টান্ত আমরা দেখতে পাই না, যে কারণে সে অসহায় হয়ে যায় এবং সরকারের নির্দেশনা বা সরকারের মনোভাব যা তা শুনতে বাস্তবতা হলো বাধ্য হয়। উপায়হীন থাকা অবস্থায় দেশে যারা অবস্থান করেছিল, আমরা সবাই জানি সরকার যখন বিপক্ষে যায় তখন আমরা অসহায় হওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। আওয়ামী লীগ সরকার বিএনপিকে যেভাবে চেয়েছিল সেভাবেই তারা পরিচালিত করতে পেরেছিল। জাতীয় পার্টি, আমরা জাতীয় পার্টিকে কয়েক টুকরা করেছিল, বিভিন্ন বিভক্তির মাধ্যমে জাতীয় পার্টিকে দুর্বল করা, জাতীয় পার্টির একাংশ, প্রধান অংশ যদি নির্বাচনে অথবা সরকারের নীতিমালা যদি না মেনে জনগণের পক্ষে স্ট্যান্ড নিত, সঙ্গে সঙ্গে জাতীয় পার্টির আরেকটি অংশকে তারা সামনে এগিয়ে দিত প্রধান অংশকে চাপে রাখার জন্য।
এইভাবে জাতীয় পার্টিকে 1996-এর পর থেকে আনোয়ার হোসেন মঞ্জু মিজান চৌধুরীর মাধ্যমে প্রথম ভাগ আওয়ামী লীগই করেছিল। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই 2014 সালে হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন বয়কট করার প্রেক্ষিতে রওশন এরশাদকে সামনে এনে তারা নির্বাচনে বৈতরণী পার করেছিল। আমরা 2018, 2024 একই রকম সরকারের কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। আমরা আসলে রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে দাঁড়িয়ে ভূমিকা রাখাটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল। শুধু জাতীয় পার্টি না, আমরা দেখেছি রাশেদ খান মেননের, যিনি 14 দলের অন্যতম নেতা, তার ওয়ার্কার্স পার্টিকেও ভাঙ্গার পিছনে ছিল রাষ্ট্রযন্ত্রের ভূমিকা। আমরা দেখেছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মানে আরেকটি দলের সৃষ্টি হয়। আমরা জাসদকে দেখেছি হাসানুল হক ইনুর এগেনস্টে বাদল ভাই সহ আরও কয়েকজন রাজনৈতিক দলের বিভক্তি, জাসদের বিভক্তি, এমনকি ছোট দল সাম্যবাদী দল সেখানেরও বিভক্তি হয়েছিল। আমরা জানি যেটা সরকার, তৎকালীন সরকার শেখ হাসিনার ফ্যাসিস্ট রূপের একটি বহিঃপ্রকাশ। তার সঙ্গে যারা থাকবে তাদেরকেও বিভক্তির মাধ্যমে দুর্বল করে রাখবে, যাতে তার নির্দেশনা সকলে মানতে বাধ্য হয়। এটাই ছিল একটি তার নির্বাচনী বা সরকার টিকিয়ে রাখা একটি কূটকৌশল। আচ্ছা ভাই, বর্তমানে জাতীয় পার্টি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগকে জাতীয় পার্টি নির্বাচনে চায়, আর যদি সেটা নাও হয় তবে আওয়ামী লীগের প্রার্থীদেরকে জাতীয় পার্টি মনোনয়ন দেবে। এর মানে তো আওয়ামী লীগকে আবার নতুন করে পুনর্বাসনের বিষয় নিয়ে মাঠে নেমেছে জাতীয় পার্টি। আপনার প্রতিক্রিয়াটা কি? আপনি একই সাথে দুটি বিষয়ের অবতারণা করলেন। প্রথম বিষয়টা হলো আওয়ামী লীগকে নির্বাচনে চায়। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব দলকে অংশগ্রহণ করার পক্ষে জাতীয় পার্টি। একটু মাঝখানে একটা ছোট্ট একটু নেবেন, ছোট্ট একটা কথা, এই জায়গাটা আমি পৃথিবীর সবাইকে আমি আটকে দিই, এই আমার একটু কথা আছে। যে বল, শেখ মুজিবুর রহমানের আমল আর ফ্যাসিস্ট লেডি ফেরাউন শেখ হাসিনার আমল, এই দুইটা টার্মের যে আমলটা, এটা একাধিক বাপ বেটির আমল নামাটা আমি আমার যতটুকু সাধ্যে করেছি আমি স্টাডি করছি। তারপর তাকে কোনোভাবে এই দেশের মাটিতে তাকে কি রাজনৈতিক দল বলবো নাকি ভারতীয় ব্রোকার বলবো, সে তার রাজনৈতিক অধিকার তো হারাই ফেলছে 2024-এ। আমার ট্যাক্সের টাকা দিয়ে আপনি আমার সন্তান মারছেন, সেখানে তাদের গণতান্ত্রিক কোনো ওয়ে তো নাই তাকে দেওয়া। বলেন, এরপর আমি আপনার সাথে সহমত পোষণ করছি, কিন্তু একটু ডিফার করব। ব্যক্তি শেখ হাসিনা একটি দলের সভানেত্রী, নিঃসন্দেহে। যেমন জামাত 71-এর দায়ভার এড়াতে পারে না। এখনকার জামাতের যারা বলেন যে আমরা তো তখন অনেকের জন্ম হয়নি, কিন্তু দলগতভাবে যেহেতু জামাত স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, সুতরাং অবশ্যই দায়ভার জামাতের দলকে নিতে হবে, বর্তমান প্রজন্মকে নিতে হবে। সেরূপ আমরা শেখ হাসিনা একটি ফ্যাসিস্ট এবং তার যে দুষ্কর্ম সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, কিন্তু একটি দলকে ব্যান করা, আমরা কিন্তু শুধুমাত্র একটি দলকে ব্যান করার বিপক্ষে। যেরকম বিপক্ষে আমরা ছিলাম যখন জামাতকে ব্যান করে, তখন কিন্তু আমরা জামাতের ব্যান করার বিপক্ষে কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সংসদে সোচ্চার ছিলেন। সুতরাং আমরা কিন্তু জামাতের পক্ষে যেমন আমরা স্ট্যান্ড নিয়েছিলাম যে রাজনৈতিক দল হিসেবে ব্যান করার যুক্তিকতা নয়, ঠিক সেরকমভাবে আওয়ামী লীগ দলকে ব্যান করার বিপক্ষে আমরা। কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, প্রশাসন যন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগের যে দুষ্কর্ম চালিয়েছে, আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হয়েছে যাদের দ্বারা, সেই ব্যক্তিদের স্বাভাবিক আইনে বিচার প্রক্রিয়াধীন। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার চাই। এটা সোচ্চার আমরা এই ব্যাপারে। যারা খুনের সাথে যুক্ত ছিল, যারা ধ্বংসলীলা চালিয়েছে, যারা 16 বছর বা 16 বছর থেকে 5 বছর বিয়ে করলে 14 সালের পর থেকে প্রায় 11 বছর যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অর্থনৈতিক দুর্নীতি করেছে,
ভিন্নমতকে নির্মূলের নামে তাদেরকে গুম করেছে, হত্যা করেছে। এবং লাস্ট 2024 সালের জুলাই আন্দোলনে নির্বিচারে আমাদের সন্তানকে যারা হত্যা করেছে, আমরা প্রতিটা ব্যক্তি যারা দায়ভার, যাদের দায়ভার আছে, প্রতিটা ব্যক্তির যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হয় সে ব্যাপারে কিন্তু আমাদের কোনো বিরূপ কোনো মন্তব্য নেই, বরঞ্চ আমরা এর পক্ষে, বিচারের পক্ষে আমরা স্ট্যান্ড নিয়েছি দলগতভাবে, ব্যক্তিগতভাবে। কিন্তু আওয়ামী লীগ একটা প্রাচীন দল, এই দেশ এবং জাতির জন্য এই দলের বিশাল ভূমিকা আছে। তার মানে আমি বলতে চাচ্ছি, এই দলে যারা পাপিষ্ট, যারা হত্যাকারী, যারা লুণ্ঠনকারী, যারা গণহত্যা চালিয়েছে, তাদের অবশ্যই বিচার আমরা চাই। কিন্তু একটি দলকে ব্যান করার বিপক্ষে, কারণ একটি দলের অনেক ভালো কাজ থাকে, অনেক খারাপ কাজ থাকে। সেই দলের যারা খারাপ কাজ করবে তারা যেমন শাস্তিযোগ্য অপরাধ, ঠিক ওই দলে যারা ভালো কাজ করেছিল, দেশের জন্য ভালো ভূমিকা রেখেছিল, তাদেরকেও সাধুবাদ জানাতে হবে। একটি দলকে নির্মূল করা কোনো সুযোগ নেই প্রশাসনিক একটি স্বাক্ষরের মাধ্যমে। যদি ব্যান করতেই হয় সেটি বিচার বিভাগের মাধ্যমে রায় এনে, অবশ্যই যদি ব্যান করার মতো, দলগত ব্যান করার মতো যদি কোনো বিষয় থাকে সেটা করা যেতেই পারে। কিন্তু প্রশাসনিকভাবে যদি একটি স্বাক্ষরের মাধ্যমে একটি দলকে ব্যান করা যায়, এই খারাপ দৃষ্টান্ত জামাতকে ব্যান করার মাধ্যমে আওয়ামী লীগ রেখেছিল শেষ মুহূর্তে, এবারও যদি করা হয়, এই কালচার যদি ভবিষ্যতে থাকে, তাহলে কিন্তু দেশ ও জাতির জন্য একটি ভয়ানক বিষয় হয়ে দাঁড়াবে। যারা 100 আসন বা 51% ভোট পেয়ে সংসদে যাবে, তাদের কাছে কিন্তু যে কোনো বড় হোক ছোট হোক, তাদের বিপক্ষ মতাদর্শী হোক, ব্যান করাটা একটি স্বাক্ষরের মাধ্যমেই করাটা, এটা কিন্তু অনুচিত হবে। আমরা ভবিষ্যৎ চিন্তা করে, আমরা ফোরকাস্ট করে আমরা দেখতে পাই এই কালচারকে ডেভেলপ করার কোনো সুযোগ নেই। তার মানে প্রশাসনিকভাবে ব্যান করার বিপক্ষে আমরা যারা শাস্তিযোগ্য অপরাধ করেছে তাদের বিচারের পক্ষে, এবং দলগতভাবে যদি ব্যান করতে হয় তাহলে বিচার বিভাগের মাধ্যমে, সুষ্ঠু রায়ের মাধ্যমে করা বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমি আপনাকে একটি ইনফরমেশন দিয়ে একটা কোশ্চেন করি। ইনফরমেশনটা গতকালকে একটি শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। এটা মার্কেট এখন প্রচণ্ড ভাইরাল। তার একটা না, দুটো কল রেকর্ড দিয়ে হয়েছে। প্রথমটার মধ্যে সে স্পষ্ট ভাষায় আয়োজন নেতাকে বলতেছে, আমি আর কত সহ্য করব, 1 নম্বর, আমি আর সহ্য করব না, আমার নেতা কর্মীদেরকে মারতেছে, আমি ছেড়ে দেবো না, আর লাস্টে দিকে বাংলাদেশে আমি এখন সাফ করবো, বাংলাদেশে যা আছে সব ময়লা। খুব ক্লিয়ারলি বলতেছে সেখানে ময়লা। এটাকে একটা কল রেকর্ড। আর দ্বিতীয় কল রেকর্ডে একজন ছাত্র নেতার, খেয়াল করেন, একজন ছাত্র নেতার মোবাইলে নেত্রী লেখা, এখানে লাউড দেওয়া, আর সাইড থেকে মোবাইল ধরছে, নেত্রীর সঙ্গে কথা বলতে, আমি কথা বলতেছি, মুখটা বাদ দিয়ে নিতেছে পুরো ভয়েসটা দুজনের। শেখ হাসিনা বলতেছে যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, যুবলীগ নাই, ছাত্রলীগ নাই, অতএব আমরা তো দল নাই, তো আমাদের কোনো দায়বদ্ধতা নাই, তোমরা বসে আছো কেন, মাইরা মরো, আর এখন থেকে শুরু করে দাও, যা আসে নিয়ে নেমে পড়ো। আপনি এটাকে কি বলবেন? বাংলাদেশের দেশে এবং পৃথিবীতে যদি 18 কোটি বাংলাদেশি থাকে, সবচেয়ে কষ্টকর এবং সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত, যদিও সমীক্ষার কোনো বিষয় নেই, সমীক্ষা করার সুযোগও নেই, আমি মনে করি সেই ব্যক্তিটি হলেন শেখ হাসিনা। তো সেখানে আমি বলবো যে এটা মানসিক বৈকল্য ছাড়া আর কিছুই না। ওনার অপসারণ বা পালিয়ে যাওয়া, শুধু উনি একা পালিয়ে যাননি, ওনার রক্তের সাথে যুক্ত যারা, বংশের যারা, সকলেই 5ই আগস্টের আগে ওনার ক্লিয়ারেন্সে দেশ ত্যাগ করেছিলেন।
ত্যাগ শব্দটা বলাটা বোধহয় অনুচিত হবে, দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। উনি শেষ মুহূর্তে পালিয়ে গিয়েছেন এবং ভারতেই 1,22,000 আওয়ামী লীগ নেতা কর্মীরা অবস্থান করছে বলে আমরা বিভিন্ন মিডিয়ায় জানতে পেরেছি। তো এখন এই দেশে ওনাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, রুটস বা শিকড় এই দেশে, ওনারা পালিয়ে গেলেন কেন? যারা পালিয়ে যায়, আমরা দেখেছি 1990 সালে হোসেন মোহাম্মদ এরশাদ যখন পদত্যাগ করেন, ওনাকে তখন বলা হয়েছিল দেশ ত্যাগ করার জন্য। উনি সাহসের সাথে বলেছিলেন, নো, আমার দেশ থেকে আমি কেন যাব? বিচার যদি করতে হয় আমি বিচারের সম্মুখীন হব। তার মানে ওনার একটি মনোবল ছিল এবং উনি নিজের কাছে পরিষ্কার ছিল যে আমাকে রাজনৈতিক কারণে আমাকে প্রশাসন বা বিচারের সম্মুখীন করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তার কোনো কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হবে না। তার এই দৃঢ় মনোবলের কারণেই উনি দেশে অবস্থান করেছিলেন। কিন্তু আমরা বলবো এই পাপিষ্ট আওয়ামী লীগ সরকারের সময়ে স্বয়ং শেখ হাসিনা জানতেন তার দুষ্কর্ম, তার অপরাধ। নিজে কি করেছিলেন সেটা উনি নিজে জানতেন এবং ধরা পড়ার ভয়ে উনি দেশ ত্যাগ করেছিলেন। তার মানে উনি পালিয়ে গেলেন, সাথে বংশের এবং আওয়ামী পরিবারের 1.5 লক্ষ লোক এখন দেশের বাইরে। তো স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় মসনদে থাকা অবস্থায় যে সুযোগ সুবিধা উনি ভোগ করতেন, উনার অঙ্গুলি হেলনে সারা দেশ তটস্থ থাকতো, তার নির্দেশনা মানার জন্য উদ্গ্রীব থাকতো একটি অলিগার্ড শ্রেণী। কারণ নির্দেশনা মানলেই অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এই যে একটি ব্যাড কালচার ডেভেলপ করেছিল, সেইখান থেকে উনি হঠাৎ করে ওনাকে পালিয়ে যেতে হলো। উনি এটা মানসিকভাবে এটা কোনোভাবে মানতে পারছেন না। এখন ভিডিও ফুটেজে বা কল রেকর্ডে আমরা যা দেখতে পাই, আমি এক কথাই বলবো, এটা মানসিক বৈকল্য ছাড়া আর কিছুই নয়। শেখ হাসিনা এবং শেখ রেহানা তাদের ছেলে মেয়েরা তো এদেশের নাগরিক না, সবাই বাইরের নাগরিক, একজনও না। লাস্ট জয়, সেও তো ইউএস নাগরিকত্ব নিয়ে নিচ্ছে এবং কমপ্লিট, ওটার ভিডিও ফুটেজও আসছে। যে টেকনিক্যালি এটা নিয়ে বলার কিছু নেই। তো এখন যেটা আমি একটা কোশ্চেন, যে বাংলাদেশের ইতিহাসে এদেশে কোনো সরকার, আপনি আমাকে এমন একটা সরকার দেখান যে সরকার সংসদে গিয়ে জনগণের কথা ভেবে সেই আঙ্গিকে সংবিধানগুলো সংশোধন বা পরিবর্তন কোনটা করে নাই, কোন সরকার করে নাই? তাহলে এখন যে বিএনপি বলতেছে যে সংস্কারটা আমরা সংসদে গিয়ে করব, আমরা কি করে বিরোধ করবো? হাউ ক্যান পসিবল? কি করে সম্ভব? প্রথমত আপনি বললেন জনগণের পক্ষে, দেশের পক্ষে কোনো সংস্কার বা সংবিধানের কর্মকাণ্ড হয়নি। এটা আসলে সব নিজস্ব স্বার্থের জন্য না, এটা সর্বাংশে সত্য নয়। আপনি বলেন। 1971 আমাদের যে দেশ ছিল, আমাদের সামাজিক সূচকে যে বিষয়গুলো আছে, যেটা আন্তর্জাতিক পর্যায়ে রিকগনাইজড, আপনি অর্থনীতির ক্ষেত্রে বলেন, আমাদের সামরিক বাহিনীতে কতজন ছিলেন, পাকিস্তান বাহিনীতে আমলা কতজন ছিলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সর্বক্ষেত্রে কিন্তু এই 54 বছরে কিন্তু আমরা পাকিস্তানের মতো দেশকেও কিন্তু আমরা পিছনে ফেলেছি। এটা আমাদের দেশের পরিসংখ্যান না, সেটা বিশ্বের পরিসংখ্যান। তার মানে এই যে পরিবর্তন করতে পেরেছে, সেটা তো রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সংবিধান, আইন যদি পক্ষে না থাকতো, তাহলে আমাদের যে গার্মেন্টস সেক্টর, শিল্প কারখানা একের পর এগিয়ে যাচ্ছে, বিদেশে কর্মীরা যাচ্ছে, শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব সাফল্য আসছে। আগে একসময় ডাক্তারের সংকট ছিল, ইঞ্জিনিয়ারের সংকট ছিল, ব্যাংকিং ব্যবস্থার সংকট ছিল, লোক বলে, হ্যাঁ, প্রশাসনে আমলায় সংকট ছিল। আমরা দেখা যায় যে শূন্যতা আছে, আমরা হয়তো যা আশা করেছিলাম সেটা করতে পারিনি, এটা যেমন সত্য, কিন্তু কিছুই পাইনি এটা কিন্তু ঠিক নয়। আমাদের সফলতা অনেক আছে। সেই সফলতা আমরা আজকে অর্থনীতিতে দেখতে পাই, প্রায় $450 বিলিয়ন অর্থনীতি বাংলাদেশের। তো সেটা তো আমাদের
71 সালে ছিল। আমাদের শিক্ষার হার, আমাদের গড় আয়ু এখন 73 বছর। এটা তো ছিল না 71-এ, 50-এর নিচে ছিল আমি যতটুকু জানি। তো সব কিছুতে কিন্তু ডেভেলপ হয়েছে, কিন্তু ডেভেলপটা আমরা যেটা আশা করি সেই মাত্রায় হয়তো হয়নি, এটাও সত্য। তো সংবিধান, আইন, এটা আপনি যেটা বললেন সেটার মধ্যে আমি একমত হতে পারছি। তাহলে আমার একটু এখানে কোশ্চেন আছে একটা, তাহলে আপনার সঙ্গে ডিবেট করি, তর্ক করি। যে শেখ মুজিবুরের বাকশাল, তার পরবর্তীতে সে খালেদা জিয়ার পরপর দু টার্মে বেশ কিছু সংশোধন, বিচারপতিদের বয়স বাড়ানো এবং 15ই ফেব্রুয়ারি সেই বিতর্কিত নির্বাচন, যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্টের জন্ম। হ্যাঁ, তারপর সে তথাকথিত শেখ হাসিনার সেই 1/11-এর নির্বাচন, এগুলো সবই যারা জানা তারা জানে বিষয়টা, এমন না যে এগুলো মানুষ জানে না, কিন্তু বলতে সাহস পায় না, এই আর কি। এই যেটা বললেন যে রাষ্ট্র বিপক্ষে চলে গেল, ওই বিষয়টাই। তার পরবর্তীতে শেখ হাসিনার এই আমল 15-16 বছর আমলে সংবিধান নিয়ে যা যা কিছু করছে, শেখ হাসিনার আমলে আমি নিজে জেল খেটেছি দুবার। তাহলে সেক্ষেত্রে আমি এটার জন্যই বললাম যে তাহলে আমি কী করে ট্রাস্ট করব যে অমুক সরকার সংসদে গিয়ে আমাকে এই সংস্কারটা করবে, এই বিলিফটা আমার কোত্থেকে আসবে, এটা একটু বুঝিয়ে বলেন। আমি বলবো, ধরেন একটা নদীর বাঁধ দেওয়া হলো, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়া হলো 100 কিলোমিটার দুপারে। আমরা টিভিতে দেখতে পাই যে একটি অংশ, বাঁধের একটি অংশ নদী গর্ভে বিলীন হয়েছে এবং এখান থেকে স্রোতের বান বিভিন্ন গ্রাম শহর ডুবিয়ে দেয়। তো এখন এটা যেমন সত্য যে একটি অংশ ধ্বংসপ্রাপ্ত হয়, বাঁধ ভেঙে পানি ঢুকে, পাশাপাশি এটাও মানতে হবে 100 কিলোমিটারের মধ্যে এই পার্সেন্টেজটা কতটুকু। সেই পার্সেন্টেজ হয়তো 5 to 10% ভাঙ্গার অংশ, বাদ বাকি 95% কিন্তু সেখানে কিন্তু পানি উপচে পড়ছে না বা বাদ ভেঙে সেখানে জনপদ বিনষ্ট করছে না, কিন্তু দৃশ্যমান হয় সেই 5 থেকে 10% অংশ যেখান থেকে স্রোতের মতো পানি লোকারণ্যে ঢুকে পড়ে। আমি বলবো যে বাংলাদেশের আইন সংবিধান, আসলে আইনের প্রয়োগ অনেক ভালো আছে, সংবিধানের অনেক ভালো দিক আছে, কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত 5 to 10% যদি পিথাগোরাসের অঙ্কের সূত্রে বলতে চাই পার্সেন্টেজ হিসাবে, সেটা দাঁড়াচ্ছে যে এত নিকৃষ্টতম কিছু কাজ করা যা হয় সেটার পরিমাণ 5 to 10% হলো, সফলতা 90% থাকলেও সেটা বিলীন হয়ে যায়, সেটা দৃষ্টিগোচর হয় না। আজকের উন্নয়ন, সর্বক্ষেত্রে উন্নয়নের পিছনে যেমন সংসদ, আইন, সংবিধানের ভূমিকা আছে, আবার যেই খারাপ দৃষ্টান্ত দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিএনপি 15ই ফেব্রুয়ারি নির্বাচনে একক ইলেকশন করেছিল, তত্ত্বাবধায়ক সরকার না মানার কারণে, পাশাপাশি 2014 সালে যে আন্দোলন 500 লোক আগুনে পড়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, সেটাও কিন্তু দেখা যায় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির কারণে। আমি বলবো সবগুলো রাষ্ট্রের সবগুলো দল নিজেদের দলটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সংবিধান সংশোধনের নামে যে পাপাচার বা ফ্যাসিস্ট সরকারের ভূমিকা রেখেছিল, এরকম বড় সিদ্ধান্তগুলো দৃষ্টিগোচর হয়েছিল। এ কারণেই সংবিধানকে আমরা দোষারোপ করি, সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেওয়ার কথাও কেউ কেউ বলে, কিন্তু আমরা দেখব অর্জনগুলো হয়েছেও কিন্তু এই সংবিধানের কারণে। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য, জোর করে ক্ষমতার মসনদে থাকার জন্য, শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য আপনি বললেন বিচারপতির বছর 2 বছর বাড়িয়ে বিচারপতি সাদেককে নির্বাচনের সময় প্রধান উপদেষ্টা রাখার জন্য তারা সংবিধান চেঞ্জ করলো, এমনকি 2014 সালের নির্বাচনের আগে টোটাল তত্ত্বাবধায়ক ব্যবস্থা নির্মূল করলো। তো এখন সংবিধানে যেমন রাষ্ট্রীয় মসনদে জোরপূর্বক থাকার জন্য বড় দুটি দলের যে ভূমিকা আমরা দেখতে পাই, এটা যেমন অন্যায়, এটা যেমন সংবিধানকে ব্যবহার করে সংবিধান পরিবর্তনের মাধ্যমে জোরপূর্বক
যে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য জোরপূর্বক ভূমিকা রাখাটার জন্যই সাধারণ জনগণের মাঝে আজকে একটা বিরূপ ধারণা এসেছে যে সংবিধানটাই বোধহয় নির্মূল করার দরকার। কিন্তু আমি বলবো যে না, সংবিধানের অনেক ভালো দিক আছে। সেই ভালো দিক আমরা হয়তো দৃষ্টিগোচর হয় না বা চোখের সামনে আসে না। যে কটা খারাপ দৃষ্টান্ত তা আমরা দেখতে পাই দেখেই এটার প্রতিফলন আমাদের মাঝে এসে পড়েছে। আমরা মনে করছি সংবিধান টোটালটাই খারাপ, যদিও এটা ঠিক নয়। আমার লাস্ট দুটো কোশ্চেন। আপনি তো অবশ্যই জানার কথা যে আমাদের বাংলাদেশের চিকেন নেক বলে খ্যাত ফেনী, জি, ফেনীতে 900 একরের একটা বিশাল একটা জমি ভারতকে দিয়ে গেছে শেখ হাসিনা। এটা তো আপনি অবশ্যই জানার কথা। আমি একটু বলবো ভারতকে না, ভারতের একটি কোম্পানিকে। আগে ওখানে তো এইটা নিয়ে অনেক কিছু তোলপাড় হচ্ছে বিগত 1-1.5 বছরে। এটা শেখ হাসিনা 5ই আগস্টে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু মানে ওপেন হয়নি কখনই কথাটা, তারপরে তো ফ্লাশ হয়েছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখতেছেন? আপনি এটা কি প্রথমে বললাম যে আমাদের কথার একটু নচ্চরের কারণে মিনিংটা অনেক পার্থক্য হয়ে যায়। ওই যে আমি বলবো ভারত সরকারকে দেয়নি, ভারতের একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। আমরা ইপিজেটেও দেখি যে অনেক কোম্পানিকে কিন্তু জায়গা লিজ দেওয়া হয়। সেই লিস্টটা দেয়, সেটা ভারতের কোম্পানি যেমন নেয়, চায়না নেয়, মালয়েশিয়া নেয়, বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি আমরা ইপিজেটে মানেই কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন শিল্প উদ্যোক্তাদের চেয়েও বিদেশিদের প্রাধান্য বা বিদেশিরা এখানে এসে একটা কথা যদি মেনেও নেই তর্কের খাতিরে, তাহলে এখানে একটা কোশ্চেন আছে যে আপনার বাংলাদেশের সূর্যবাড়া থেকে ভারতীয় প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার খুলনার দিকে, বাগেরহাট, সুন্দরবন, 3টা স্পট দেখানো হতো, তারা নেয়নি। তারা ফেনীটা বেছে নিল কেন? আসলে এটা আসলে লক্ষ্য উদ্দেশ্য কি, সেটা টোটাল শর্তগুলো যদি টার্মস অ্যান্ড কন্ডিশনটা যদি আমরা জনগণের কাছে চুক্তির আগে প্রকাশিত হইতো, তখন বিভিন্ন ধরনের ডিবেট হতো তর্ক বিতর্কের মাধ্যমে বা বিভিন্ন প্রেশার গ্রুপের আলোচনার মাধ্যমে যদি রাষ্ট্রের পক্ষে বিষয়গুলোকে শর্তের আলোকে যদি নিয়ে আসা যেত তাহলে অবশ্যই ভালো হতো। কিন্তু এখন আমার জানা নেই যে এখানে কি শর্তে কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে। শুধু আমরা জানি একটি বৃহৎ গ্রুপকে তারা দিয়েছে, অবশ্যই সেখানে শিল্প কারখানা স্থাপন করা লক্ষ্যে। এর বাইরে কি শর্ত আছে সেটা আসলে আমার জানা নেই। এটা যদি জনগণের মাঝে এখন উপস্থাপন হয়, যদি দেশ বিরোধী অথবা রাষ্ট্রের ক্ষতি সাধন করা অথবা আপনি বললেন চিকেন নেক, সেখানে যদি তারা অবস্থান করে, সেটা রাষ্ট্রের একটি অংশকে বিচ্ছিন্ন করার কোনো পায়তারা আছে কি না, যদি এমন মনে হয়, সেটা বর্তমান সরকার অথবা ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা শর্ত করা যেমন যেতে পারে। শর্ত দেশের স্বার্থে শর্তকে পুরাতন চুক্তিকে বাতিল করার এখতিয়ারও নিশ্চয়ই থাকে। আমরা আশা করব দেশের পক্ষে ভূমিকা রাখবে বর্তমান বা ভবিষ্যৎ সরকার, এটাই আমাদের কামনা। আমার শেষ কোশ্চেন, আপনি তো গত নির্বাচন 2024-এ ঢাকা 8 থেকে আপনি নির্বাচন করেছেন। এবার আপনার চিন্তা ভাবনা পরিকল্পনা কি সামনে নির্বাচন নিয়ে? আসলে জাতীয় পার্টির নির্বাচনে অবস্থান, নির্বাচনে ভূমিকা, জাতীয় পার্টি যদি আমাকে পুনরায় ঢাকা 8 আসনে নির্বাচন করার অনুমতি দেয়, অবশ্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আপনি একটু আগে বললেন যে আপনি 2বার জেল খেটেছেন। আমি কিন্তু গত 24 সালের নির্বাচনের সময় আমি জানি কারা অন্তরীণ ছিলাম দীর্ঘ 2 বছর। তার মানে জেলখানার ভিতর থেকে আমি নমিনেশন পেপার সেখানে স্বাক্ষর করেছি এবং সেখান থেকেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনাকে জানিয়ে রাখছি, আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখছি যে সেখানে ঢাকা 8 আসনে 10 জন প্রার্থী ছিলেন, তার 9 জনই ছিল উন্মুক্ত। উন্মুক্ত বোঝাতে যে ক্যান্ডিডেট তারা নির্বাচনী কার্যক্রম সশরীরে জনগণের কাছে নিজেদেরকে উপস্থাপন করতে পেরেছিল, কারণ তারা মুক্ত ছিল। কিন্তু আমি ছিলাম বন্দী। তারপরেও আমি সেই নির্বাচনে
10 জনের মধ্যে থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। আমার টাকা ছিল না, প্রশাসনিক শক্তি ছিল না, সেই রকম কর্মী বাহিনী ছিল না, আমি জেলে অন্তরীণ, তারপরেও আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। সেই কারণেই, কারণ ঢাকা 8 আসনের সাধারণ মানুষ আমাকে ভালোবাসত। তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তারা অত্যন্ত কঠিন কঠোর নির্বাচন দখল, কেন্দ্র দখল, আওয়ামী বাহিনী তারা যেভাবে কেন্দ্রের আশপাশে দখল বাজিত্ব করত, তার মধ্য থেকেও যারা আমাকে ঢাকা 8 আসনের সাধারণ মানুষ যেভাবে আমাকে নিজেদেরকে অত্যন্ত সাহসিকতার সাথে নিজেদের প্রতিষ্ঠিত করে ভোট কেন্দ্রে যে তারা আমাকে ভোট দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। ভবিষ্যতে যদি নির্বাচন হয়, আমি অবশ্যই মাটি ও মানুষের সাথে আমার সংস্রব, আমি একা একা চলি, সাধারণ জনগণের মতো আমি কাঁচা বাজার করি, সাধারণ জনগণের সাথে আমি মিশে যাই। আমার সাথে নেতা আর সাধারণ জনগণের আমি কিন্তু ফারাক রাখতে চাই না। আমি মনে করি যে সকলেই আমরা একসাথে, সকলেই আমরা, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। নেতা আরেক গোত্রের, এই যে আমাদের জমিদারি একটি ভাব নেতাদের থাকে, সেই যে অহংবোধ, সেই অহংবোধের ছিটফোঁটা আমার মাঝে পড়ুক, সেটা আমি চাই না। আমি সাধারণ জনগণের সাথে একা একা চলি, একা একা কথা বলি, রাস্তাঘাটে টং দোকানে চা খাই, সাধারণ মানুষের মনের যে ভাব সেটা ডিপ করার জন্য চেষ্টা করি এবং নিজেকে চেষ্টা করি একজন সাধারণ মানুষ হিসাবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখা। সুতরাং সাধারণ জনগণ যদি মনে করে যে আমাদের সাধারণ জনগণ আর রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে মাঝখানে আমি কোনো দেয়াল রাখতে চাই না, দেয়াল যাতে প্রাচীন না হয় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা রাখি। সুতরাং সাধারণ জনগণ আর আমি একটি রাজনৈতিক কর্মী হিসাবে কোনো মাঝখানে কোনো দূরত্ব থাকবে না, দেয়াল থাকবে না, প্রাচীর থাকবে না, কোনো ধরনের বৈষম্য থাকবে না। আমার সাধারণ জনগণের সাথে আমি নিজেকে সেরকমই একজন মনে করি। ভবিষ্যতে যদি দল থেকে আমাকে নির্বাচনের জন্য আমাকে নিয়োগ দেন বা অনুমতি দেন, আমি জনগণের চাহিদাকে সামনে রেখে আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত। কারণ আমি জানি জাতীয় পার্টির আকাশে মেঘের চাইতে সূর্যের আলোয় বেশি। ধন্যবাদ রবীন্দ্র ভাই আপনাকে, আপনি দীর্ঘক্ষণ সময় দিয়েছেন দুরন্ত বিউটি সেন্টারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমাদের ইন্টারভিউটা আজকে এই পর্যন্তই। তো শেষ সময় আমি সকল দর্শকদের কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর জাতীয় পার্টির জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা সবাই, সকল রাজনীতিবিদ নেতা সবার জন্য দোয়া করি, সবার মধ্যে যেন দেশের জন্য ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়। ধন্যবাদ আপনার সকলকে।